যদি বাস্তবের সব রং একদিনে উধাও হয়ে যায় আর রূপকথার রঙিন চরিত্রটা তোমার সামনে এসে দাঁড়ায়, তখন কি হবে? কিংবা তুমি কি বিশ্বাস করো ভালোবাসা সব বাধা পেরিয়ে যেতে পারে, এমনকি যদি সে বাধাটি হয় বাস্তব আর কল্পনার সীমারেখা? বলছিলাম 2018 সালে মুক্তিপ্রাপ্ত জাপানিজ ফ্যান্টাসি রোমান্টিক মুভি কালার মি ট্রু এর কথা, যেখানে একজন মানুষ তার জীবনের সবকিছু থেকে ভালোবাসে তার প্রিয় মানুষটিকে, কিন্তু তাকে স্পর্শ করলেই হারিয়ে যাবে সারা জীবনের জন্য। এটা জেনেও কিভাবে তার সাথে মৃত্যুর দিন পর্যন্ত স্পর্শ না করে পুরো একটা জীবন কাটিয়ে দেওয়া যায় তাই দেখানো হয়েছে এই মুভিটিতে। আমি কথা দিচ্ছি মুভিটির শেষ পর্যন্ত দেখলে তোমার চোখ অশ্রুসিক্ত হবে। তো চলো ডুব দেওয়া যাক আজকের গল্পে। গল্পের শুরুতে আমরা একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পাই। এই বৃদ্ধ ব্যক্তিটির নাম হচ্ছে রিকো। তার অনেক বয়স হওয়ার জন্য সে এখন অসুস্থ হয়ে পড়েছে, এজন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটালের দুজন নার্স নিজেদের মধ্যে আলোচনা করছিল। রিকো নামের এই লোকটি অনেক ভালো মানুষ, তার কোনো আপনজনই নেই, শুধুমাত্র তার একটি নাতনি আছে, সেও তাকে ভালোবাসে না। সেদিন রিকো চেয়ার থেকে পড়ে যাচ্ছিল, এটা দেখেও সে তাকে ধরেনি। এই মেয়েটি আসলে রিকোর নাতনি নয়। সে রিকোর কি হয় সেটা আপনারা যথাসময়ে জানতে পারবেন, তবে এটুকু জেনে রাখুন এই মেয়েটি হচ্ছে বৃদ্ধ রিকোর সবচেয়ে আপনজন। আর সে তাকে পড়তে দেখেও কেন তাকে সাহায্য করেনি এর পেছনেও একটা গভীর গল্প রয়েছে। তো হসপিটালের নার্সরা ভাবছিল বৃদ্ধ রিকোর কেউ নেই, তার নাতনিও তাকে ভালোবাসে না। এজন্য তারা কাজের ফাঁকে যতটুকু সময় পেত সেটুকু সময় তারা রিকুর সাথে গল্প করত। আজ তারা রিকুর কাছে তার জীবনের গল্প শুনতে চায়। রিকু এখানে তাদের সাথে থাকতে থাকতে তাদের সাথে অনেক ফ্রি হয়ে গিয়েছে, এজন্য সে তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় একটা গল্প তাদেরকে বলতে শুরু করে। এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমাদেরকে রিকুকে দেখানো হয় সে তখন 24 বছরের একজন তরুণ। সে আমাদের বলছিল অনেক আগের অনেক ভালো ভালো কিছু মুভি আছে, কিন্তু সেই মুভিগুলো অনেক পুরনো আর সাদা কালো বলে মানুষ এখন সেই মুভিগুলো ভুলতে শুরু করেছে। কিন্তু আমি চাই না মানুষ এত সুন্দর মুভিগুলোকে ভুলে যাক, এজন্য আমি মাঝে মাঝে এইসব মুভিগুলো হলে চালাই, যাতে মানুষ আবারও সেই মুভিগুলোর স্বাদ নিতে পারে। এরপর দেখা যায় রিকু অনেক পুরনো একটি সাদা কালো সিনেমা হলে চালাচ্ছিল। এই মুভির নায়িকার নাম হচ্ছে মিজুকি। আমাদের গল্পের প্রধান চরিত্র রিকো মিজুকির অনেক বড় একজন ভক্ত। সে মিজুকির সবগুলো মুভি অনেকবার করে দেখেছে। তো আজকে সে যে মুভিটা চালাচ্ছিল সেই মুভিটির নাম হচ্ছে অ্যাডভেঞ্চার অফ মিজুকি। মুভিটিতে মিজুকির ক্যারেক্টার ছিল সে একজন রাজকন্যা থাকে। সে একসময় লাইফে অ্যাডভেঞ্চার করার উদ্দেশ্যে জঙ্গলে পালিয়ে যায়, আর এই দৃশ্যগুলো সিনেমা হলে দেখানো হচ্ছিল। কিন্তু এটা অনেক পুরনো মুভি হওয়ার কারণে দর্শকরা এই মুভিটিকে পছন্দ করছিল না, কিন্তু রিকু এই সিনেমাগুলো অনেক পছন্দ করে। আর সে এই হলে কাজ করার পাশাপাশি একজন সিনেমার পরিচালকের সাথে সহকারী পরিচালকের কাজ করে। আজকে এখানে একটা সিনেমার শুটিং করা হচ্ছিল। কিছুক্ষণ পর সিনেমার নায়ক এখানে চলে আসে। এই সিনেমার নায়ক অনেক অহংকারী একজন পার্সন। একে তো সে দেরি করে শুটিং সেটে এসেছে, তারপর এসেই সে সব বিষয়ে পাকনামি শুরু করে। অনেক সময় সিনেমার স্ক্রিপ্টও সে নিজের মতো চেঞ্জ করে ফেলে। কিছুক্ষণ পর এখানে সিনেমার পরিচালকের মেয়ে জায়না চলে আসে। রিকুর বন্ধু তার সাথে কথা বলার চেষ্টা করছিল। সে তাকে বলে, তুমি কি আজ রাতে আমার সাথে ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে যাবে? জায়না বলে, সরি, আজকে আমি যেতে পারবো না। এরপর রিকু আর তার বন্ধু একসাথে হাঁটতে হাঁটতে গল্প করছিল। রিকুর বন্ধু বলছিল, ডিরেক্টরের মেয়ে জায়না অনেক সুন্দরী, তাই না? রিকু বলে, আমি এমন একজনকে চিনি যে কিনা জায়নার থেকেও অনেক 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 বেশি সুন্দর। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রিকু এখানে কার কথা বলছে। আর এখানে একটা বিষয় জানাচ্ছি আপনাদের, মিজুকি অনেক পুরনো দিনের সিনেমার নায়িকা ছিল আর বর্তমানে তার মৃত্যু হয়েছে, কিন্তু তার সিনেমাগুলো এখনো রিকুর হৃদয়ে বেঁচে রয়েছে। এরপর দিন সে মিজুকির সিনেমা হলে দেখার জন্য আসে। এই হল মালিকের নাম হচ্ছে মিস্টার জিন। তিনি রিকুকে বলেন, তুমি এই পুরনো সিনেমাগুলো দেখে কি মজা পাও? রিকু তাকে বলে, তাদের মধ্যে এক ধরনের সিম্পলিসিটি বা সরলতা আছে যা কিনা এখনকার সিনেমাতে খুঁজে পাওয়া যায় না। আর তাছাড়া এই সিনেমার নায়িকা মিজুকিকে আমার অনেক ভালো লাগে। তখন হল মালিক মিস্টার জিন বলে, আজকে তুমি শেষবারের মতো এই সিনেমাগুলো দেখে নাও।
কাল থেকে এই সিনেমাগুলো তুমি আর কখনোই দেখতে পারবে না, কারণ নতুন একজন প্রশাসনিক কর্মকর্তা এসেছেন। তিনি সকল পুরনো সিনেমার কপিরাইট কালেকশন করছেন। এজন্য তুমি আজকের পর আর কখনোই এই সিনেমাগুলো দেখতে পারবে না। এসব শুনে রিকুর অনেক কষ্ট হয়, কারণ সারাদিন কাজ করে এসে সে এখানে মিজুকিকে পর্দায় দেখে অনেক শান্তি পায়। আর আজকের পর রিকু তার সেই শান্তিটাকে হারিয়ে ফেলবে। এসব ভেবে রিকুর অনেক মন খারাপ হয়। এজন্য সে সারা রাত আজকে এখানে থেকে যায়, তার সব প্রিয় সিনেমাগুলো শেষবারের মতো দেখার জন্য। গভীর রাতে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়, এজন্য ভেতরের লাইট চলে গিয়েছিল। অন্ধকারে রিকু হলের মধ্যে কারো উপস্থিতি অনুভব করে, আর যখন লাইট আসে তখন সে দেখে যাকে সে এতদিন ধরে ভালোবেসেছে, যার প্রত্যেকটা সিনেমা সে অনেকবার করে দেখেছে, আজকে সে মিজুকি তার সামনে রয়েছে। তাকে এখানে দেখে সে শকড হয়ে যায়, আর সে অনেক ভয়ও পেয়ে যায়, কারণ তার পুরো শরীর সিনেমার মতো সাদা কালো ছিল। এজন্য সে তাকে ছুঁয়ে দেখতে চায়, সে সত্যি নাকি কল্পনা, কিন্তু মিজুকি তাকে ছুঁয়ে দেখতে দেয় না। এরপর মিজুকি সেখান থেকে বের হয়ে বাইরের সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে, কারণ সে এর আগে কখনো রঙিন দুনিয়া দেখেনি। আর সে সবকিছু দেখে বারবার অবাক হচ্ছিল, আর বলছিল রিয়েল লাইফ যে এত সুন্দর হতে পারে আমি এর আগে কল্পনাও করিনি। আমি সবসময় সিনেমার মধ্যে আটকে ছিলাম, কিন্তু তোমাদের সত্যিকারের পৃথিবীটা সত্যি অনেক সুন্দর। আই এম ইমপ্রেসড। রিকু নিজেও এখনো অবাক হয়ে আছে, মিজুকি এখানে কিভাবে আসলো। এজন্য সে মিজুকিকে জিজ্ঞেস করে, তুমি কে, আর তুমি এখানে কিভাবে এসেছো? মিজুকি বলে, আমি মিজুকি, প্রিন্সেস মিজুকি। আমি তোমার কাছে এসেছি, আমাকে অন্য কেউ দেখার আগে আমাকে তোমার বাসায় নিয়ে চলো। এরপর রিকু মিজুকিকে তার বাসায় নিয়ে যাচ্ছিল, আর এখানে তাদের কথা বলার সময় হল মালিক মিস্টার জিন তাদের দেখে ফেলেছিলেন, কিন্তু মিজুকির সাদা কালো অবস্থা দেখেও সে তাদের কিছুই বলেনি। এর কারণ আপনারা সামনে জানতে পারবেন। এদিকে রিকু আর মিজুকি একসাথে রিকুর বাড়িতে যাচ্ছিল। রাস্তায় যাওয়ার সময় রিকু তার জ্যাকেটটি দিয়ে মিজুকির মুখ ঢেকে দেয়, কারণ রাস্তায় কেউ যদি মিজুকিকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে ঝামেলা হতে পারে। রাস্তায় তাদের সামনে একজন পুলিশ অফিসার পড়ে যায়। পুলিশ অফিসার রিকুর সাথে কথা বলে। যখন সে মিজুকির সাথে কথা বলার জন্য সে মিজুকির ফেস দেখতে চায়, তখনই মিজুকি তার মাথায় বোতল ফাটিয়ে তাকে আহত করে ফেলে। এরপর সেখান থেকে সে আর রিকু পালিয়ে তাদের বাসায় চলে আসে। সে রিকুর বাড়ির সামনে দাঁড়িয়ে বলছিল, তুমি এই জেলখানার মতো বাড়িতে থাকো, যাই হোক এবার আমাকে এখানে থাকতে হবে। এরপর সে রিকুর বাসার ভেতরে চলে আসে। এখানে সে চকলেট দেখতে পায়। চকলেট দেখে সে ওটা খেয়ে ফেলে, কারণ সে তো এর আগে কালারফুল কোনো খাবার খায়নি। রিকু এখানে তাকে জিজ্ঞেস করে, তুমি এই পৃথিবীতে কেন এসেছো? মিজুকি বলে, সেটা আমি তোমাকে পরে এক সময় বলবো, আপাতত এটুকু জেনে রাখো আমি এখানে শুধুমাত্র তোমার জন্য এসেছি। এরপর রাতের খাবার শেষ করে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে বাইরের সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। পৃথিবীতে সকাল এত সুন্দর হতে পারে এটা সে জানতো না। আর সে এরপর বাইরে গিয়ে বাইরের আরো সৌন্দর্য এনজয় করতে চায়, কিন্তু তার তো বাইরে যাওয়া যাবে না। এজন্য তারা একটা প্ল্যান করে। তারপর দেখা যায় রিকু মিজুকিকে একটা গাড়িতে উঠিয়ে চাদর দিয়ে ঢেকে বাইরে নিয়ে যাচ্ছে। বাইরে এসে মিজুকি আরো অবাক হয়ে যায়, কারণ সে কল্পনাও করতে পারেনি আসল পৃথিবীটা এত সুন্দর হবে। এরপর তারা শুটিং সেটে চলে আসে। রাস্তায় ডিরেক্টরের মেয়ে জাইনা রিকুকে জিজ্ঞেস করে, তুমি কালকে শুটিং সেটে আসোনি কেন, আর গাড়িতে করে কি নিয়ে যাচ্ছ? রিকু তাকে বলে, তেমন কিছু না। এটা বলে সে জাইনাকে এড়িয়ে মিজুকিকে নিয়ে ভেতরে মেকআপ রুমে যায়। এখানে সে মিজুকিকে অনেক সুন্দর করে মেকআপ করে তাকে কালারফুল বানিয়ে দেয়, আর এখন মিজুকিকে দেখে অনেক সুন্দর লাগছিল। তখনই কেউ একজন এসে রিকুকে কাজের জন্য ডেকে নিয়ে যায়, আর মিজুকি ঘুরে ঘুরে শুটিং সেটের সবকিছু দেখছিল। হঠাৎ সে সিনেমার নায়কের সামনে পড়ে যায়। নায়ক মিজুকিকে দেখে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে, কারণ সে অনেক সুন্দরী ছিল, কিন্তু মিজুকি তাকে কোনো পাত্তা দিচ্ছিল না। এক পর্যায়ে এই নায়ক মিজুকিকে তার সাথে সিনেমার অ্যাক্টিং করার জন্য অফার করে। সে বলে, দেখো আমি কত বড় একজন হিরো, আমি সেই। কিন্তু মিজুকি তার কোনো কথার গুরুত্বই দিচ্ছিল না, উল্টো সে তার মাথায় একটা বাড়ি মারে। তখন রিকু এখানে চলে আসে, আর মিজুকি এখান থেকে চলে যায়। এরপর সে আরেকটি শুটিং সেটে চলে আসে। এখানে ডিরেক্টর তাকে বাধা দিচ্ছিল, কারণ সে শুটিং এর মাঝখানে চলে এসেছে। কিন্তু ডিরেক্টর তাকে বাধা দেওয়ার জন্য মিজুকি অনেক রেগে যায়, আর সে তাকেও পেটায়। মিজুকি তো একজন প্রিন্সেস ছিল,
এজন্য তার অ্যাটিটিউড অন্য লেভেলের, এটা তো মাথায় রাখতে হবে। আর সবাই যখন জানতে পারে রিকো এই মেয়েটিকে সাথে করে নিয়ে এসেছে, এজন্য এবার রিকোর বিপদ হয়ে যায়। তাকে ডিরেক্টরের কিছু সাঙ্গপাঙ্গ ধরে মারতে যায়, কিন্তু এটা দেখে প্রিন্সেস মিজুকি আরো রেগে যায়। সে ওখানে কিছু ডায়নামাইট দেখতে পায়, সে এগুলো শুটিং সেটের উপর ছুঁড়ে মারে, এজন্য পুরো শুটিং সেট লন্ডভন্ড হয়ে যায়। এরপর রিকো তাকে ধরে নিয়ে গিয়ে বকা দিচ্ছিল শুটিং সেটে যাওয়ার পর থেকে উল্টাপাল্টা কাজ করার জন্য। রিকুর বকা শুনে মিজুকি ওখান থেকে দূরে চলে আসে। তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। রিকু সেখানে এসে মিজুকিকে ছাতা দেয়। মিজুকি তাকে বলে, তুমি আমাকে বকা দিয়েছো, এজন্য সরি বলো। রিকু তাকে সরি বলে। এরপর মিজুকি বলে, আমাকে আর কখনো বকা দিতে পারবে না। রিকু এই কথাগুলো শুনে হেসে ফেলে। সে মিজুকিকে বলে, আমি সবসময় তোমাকে সিনেমার পর্দায় দেখেছি, কিন্তু আমি জানতাম না তুমি বাস্তবেও এতটা রাগী, এতটা অভিমানী। চলো বাসায় চলো। তখন বৃষ্টি পড়া বন্ধ হয়ে গিয়েছিল, আর তখন সুন্দর একটা রং ধনু দেখা যায়। রং ধনু দেখে মিজুকির মন ভরে যায়। পরের দৃশ্যে দেখা যায় একজন সিনেমার প্রডিউসার রিকু সহ আরো কিছু সহকারী পরিচালকদের বলছেন, তোমরা সবাই একটা করে সিনেমার গল্প লিখবে। তোমাদের মধ্যে যার গল্পটা সবচেয়ে সুন্দর হবে তাকেই আমি আমার পরবর্তী সিনেমার ডিরেক্টর হিসেবে নেব। এই কথাটা শুনে রিকু অনেক খুশি হয়ে যায়, কারণ তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে একজন সিনেমার পরিচালক হবে। এবার সেই সুযোগটাও পেয়ে গিয়েছে, কিন্তু সে কোন বিষয়ের উপর কি গল্প লিখবে সেটা বুঝতে পারছিল না। হঠাৎ তার মনে পড়ে সে কোনো একটা সিনেমায় শুনেছিল, যখন কেউ প্রেমে পড়ে তখন তার কাছে সবকিছু সুন্দর লাগে, আর তখন সে নিজের চোখ দিয়ে যা দেখে সবকিছু একটা রোমান্টিক গল্প হয়ে যায়। এজন্য সে তার ভালোবাসার মানুষটি অর্থাৎ মিজুকিকে সাথে নিয়ে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়। মিজুকির সাথে অনেক সুন্দর সময় কাটায়। একদিন সে মিজুকিকে ফুল হাতে প্রপোজ করে ফেলে, কিন্তু মিজুকি তাকে হ্যাঁ বা না কিছুই বলে না, সে চুপ করে থাকে। এজন্য রিকু কিছুই বুঝতে পারে না সে তাকে পছন্দ করে নাকি করে না। এরপর সে মিজুকিকে বলে, তুমি কি আমাকে আমার সিনেমার স্ক্রিপ্ট লিখতে সাহায্য করবে? মিজুকি তাকে জানায় সে তাকে সাহায্য করবে। একদিন সে আর রিকু একসাথে ঘুরছিল, হঠাৎ করে মিজুকি রিকুকে বলে, আমি তোমাকে কিস করতে চাই। এরপর সে একটি টেলিফোন বুথের ভেতরে যায়, আর টেলিফোন বুথের এপাশ থেকে তারা একে অপরকে এইভাবে কিস করে। মিজুকি তাকে কেন সরাসরি কিস না করে এইভাবে কিস করলো সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। এরপর রিকু আর মিজুকি রাস্তা দিয়ে হাঁটছিল। এখানে মিজুকি রিকুকে বলে, তুমি কি আমার জন্য এই ব্রিজের উপরের রেলিং দিয়ে চোখ বন্ধ করে হাঁটতে পারবে? এরপর সে তাই করে। সে মিজুকির খুশির জন্য ব্রিজের রেলিং এর উপর দিয়ে চোখ বন্ধ করে হাঁটতে থাকে, কিন্তু চোখ বন্ধ করে হাঁটতে গিয়ে সে ওখান থেকে নিচে পড়ে যায়। এ থেকে মিজুকি খুব ভালো করে বুঝতে পারে রিকু তার খুশির জন্য যে কোনো কিছু করতে পারে। এর পরের দৃশ্যে দেখা যায় মিজুকি রিকুকে জিজ্ঞেস করছে, তোমার সিনেমার গল্পটা কেমন? রিকু তাকে বলে, গল্পটা হচ্ছে একটা সাধারণ ছেলের অনেক বড় একজন নায়িকাকে অনেক ভালো লাগে, কিন্তু সে ভালো করে জানতো সে কোনোদিন সে মেয়েটিকে পাবে না। হঠাৎ একদিন সেই নায়িকা সিনেমা থেকে বের হয়ে এসে তার সামনে চলে আসে, আর সেখান থেকে তাদের গল্প এগিয়ে যায়। মিজুকি বলে, এটা তো আমাদের গল্প, আচ্ছা এই গল্পের এন্ডিংটা কি? রিকু বলে, আমি এখনো এই গল্পের এন্ডিং সম্পর্কে ভাবিনি। এসব কথা শুনে মিজুকি একটু ইমোশনাল হয়ে পড়ে। এরপর রিকু আর মিজুকি তাদের বাসায় ফিরে আসে। একদিন ডিরেক্টরের মেয়ে যায় না বুঝতে পারে রিকুর বাসায় আরো কেউ রয়েছে, এজন্য সে রিকুর বাসায় এসে মিজুকির সাথে দেখা করে। সে মিজুকিকে জিজ্ঞেস করে, তুমি কি রিকুর ওয়াইফ? রিকু তোমাকে বিয়ে করেছে? মিজুকি জানায় সে রিকুর ওয়াইফ না, সে রিকুর আত্মীয়, আর সে রিকুর বাসায় কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। এসব শুনে যায় না মনে মনে অনেক শান্তি পায়, কারণ সে রিকুকে অনেক পছন্দ করে, আর সে চায় না রিকু অন্য কাউকে বিয়ে করুক। এরপর রিকু তার সিনেমার গল্প লেখা শেষ করে সেটা প্রডিউসারকে শোনায়। প্রডিউসার গল্পটি শুনে খুব পছন্দ করে, আর রিকুকে তার পরবর্তী সিনেমা পরিচালনার সুযোগ দেন। এই সুযোগটা পেয়ে রিকু অনেক খুশি হয়, আর সে মিজুকিকে এই নিউজটা দেওয়ার জন্য সে সন্ধেবেলা তাকে তার প্রিয় একটা জায়গায় নিয়ে আসে। এখানে অনেক জোনাকি ছিল যা মিজুকির অনেক পছন্দের ছিল। এখানে রিকু তাকে বলে, এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা, আমাদের পৃথিবীতে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমি তোমাকে সাথে নিয়ে সেই সুন্দর জায়গাগুলোতে যেতে চাই, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই।
মিজুকি এখানে রিকুকে বলে দেয়, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না, কারণ তোমার সাথে আমার টাচ লাগলেই আমি অদৃশ্য হয়ে যাব, আর আবার সে সাদা কালো সিনেমাতে আমি চলে যাব। তুমি আমার প্রতি এত দুর্বল হয়ে যেও না, কারণ আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না। রিকু তাকে বলে, তাহলে তুমি এখানে কেন এসেছো? মিজুকি এখানে তাকে সবকিছু খুলে বলে। সে বলে, আমার সিনেমাগুলো অনেক পুরনো হয়ে গিয়েছিল, কেউ আমার সিনেমাগুলো দেখতো না, একমাত্র তুমি আমার সিনেমাগুলো রোজ দেখতে, আমিও তোমাকে রোজ দেখতাম, তুমি আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে আমার অনেক ভালো লাগতো। কিন্তু যখন আমি জানতে পারলাম আমার প্রত্যেকটা ছবি তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে, তখন আমি অনেক ভয় পেয়ে গেলাম, মনে হলো আমি তোমাকে আর কখনো দেখতে পাবো না, এজন্য আমি ওখানে থাকতে পারিনি। এরপর আমি তোমার কাছে চলে আসি, কিন্তু আমাকে এই শর্তে তোমার কাছে আসতে দেয়া হয়েছে, আমরা কখনো একে অপরকে টাচ করতে পারবো না। এটা বলে মিজুকি এখান থেকে চলে যায়। এসব জানতে পেরে রিকুর অনেক মন খারাপ হয়। এরপর থেকে রিকু সবসময় মন খারাপ করে থাকতো। আসলে মিজুকিকে এত কাছে পেয়েও সে তাকে হারাতে চায় না, কারণ না পাওয়ার চাইতে পেয়েও হারানোর কষ্টটা অনেক বেশি। কিন্তু সে তার ভালোবাসার মানুষটিকে এত কাছে পেয়েও সে তাকে কোনোদিন ছুঁয়ে দেখতে পারবে না। এসব ভেবে সবসময় রিকুর অনেক মন খারাপ থাকতো। এরপর এর মধ্যে একদিন ডিরেক্টরের মেয়ে জায়না তাকে প্রপোজ করে, কারণ সে রিকুকে অনেক আগে থেকে ভালোবাসতো। কিন্তু রিকু তাকে বলে, সত্যিকারের ভালোবাসাতে ছুঁয়ে দেখাটা কি খুব জরুরি? আমি অন্য একজনকে ভালোবাসি। এটা বলে সে জায়নার সামনে থেকে চলে যায়। এরপর আমাদের মিজুকিকে দেখানো হয়, সে রিকুর পকেটে একটা রিং পায়। আসলে এই রিংটা রিকু তাকে গিফট করার জন্য নিয়ে এসেছিল। এদিকে আমাদের রিকুকে আর তার বন্ধুকে দেখানো হয়। রিকু তার বন্ধুকে সবকিছু খুলে বলছিল। সবকিছু শুনে রিকুর বন্ধু বলে, ডিরেক্টরের মেয়ে জায়নাকে ভালোবাসলে তুমি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে সিনিয়র ডিরেক্টর হতে পারবে, আর মিজুকিকে ভালোবাসলে তাকে তুমি কখনো টাচ করতে পারবে না। কাজে তোমার ডিরেক্টরের মেয়ে জায়নাকে ভালোবাসা উচিত, এটাই তোমার জন্য ভালো হবে। এরপর রাতে সে বাসায় ফিরছিল। সে দেখতে পায় মিজুকি তার সবকিছু গুছিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে সে মিজুকিকে আটকায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? মিজুকি বলে, তুমি সব সময় আমার জন্য মন খারাপ করে থাকো, তোমার মন খারাপ দেখতে আমার ভালো লাগে না। আমার জন্য যেহেতু এত সমস্যা, আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, আমাকে ভুলে যাও। আমাকে ভালোবেসে তোমাকে সারা জীবন মন খারাপ করে থাকতে আমি দিব না। রিকু তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু মিজুকি তার কোনো কথাই শুনে না। সে তার সামনে থেকে চলে যায়। সে কারো কাছে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। এজন্য সে যেখানে প্রথম এসেছিল, মানে মিস্টার জিনের সেই সিনেমা হলটিতে সে আবার ফিরে যায়। মিস্টার জিনও তাকে এখানে থাকতে দেয়। আর তখন তিনি আমাদের বলেন, আমার নিজের জীবনটাও এমন ছিল। আমি এমন কাউকে ভালোবাসতাম, কিন্তু আমি তাকে একদিন টাচ করার কারণে আমি তাকে হারিয়ে ফেলেছিলাম। এখান থেকে আমরা বুঝতে পারি মিস্টার জিন এমন কাউকে ভালোবাসতেন, কিন্তু তিনি তাকে একদিন টাচ করে ফেলেছিলেন, এজন্য তিনি তাকে হারিয়েছেন। আর এই ছবিটি হচ্ছে মিস্টার জিন আর তার সেই হারানো প্রিয় মানুষটির। আর এজন্য প্রথম যেদিন তিনি মিজুকিকে দেখেছিলেন, তখন তিনি তাদেরকে কিছুই বলেননি, বা সাদা কালো একজন মানুষকে দেখেও তিনি অবাক হননি। যাই হোক, এরপর থেকে রিকুর মন খারাপ থাকতো। সে সবসময় মিজুকিকে অনেক মিস করত। সে বিভিন্ন জায়গায় মিজুকিকে খুঁজতো, আর সে তাকে খুঁজতে খুঁজতে একদিন সে জানতে পারে মিজুকি মিস্টার জিনের সেই সিনেমা হলটিতে রয়েছে। এটা জেনে সে এখানে চলে আসে আর মিস্টার জিনকে বলে, আমি মিজুকির সাথে দেখা করতে চাই, মিজুকিকে আমার সাথে দেখা করতে বলো। এরপর মিস্টার জিন মিজুকির কাছে গিয়ে বলে, রিকু এখানে এসেছে, সে তোমার সাথে দেখা করতে চায়। কিন্তু মিজুকি তাকে বলে, আমি রিকুর সাথে দেখা করতে চাই না, তাকে প্লিজ এখান থেকে যেতে বলুন। এরপর মিস্টার জিন বাধ্য হয়ে রিকুর কাছে ফিরে এসে বলে, মিজুকি তোমার সাথে দেখা করবে না, তুমি এখান থেকে চলে যাও, আর সম্ভব হলে তাকে তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো। কিন্তু রিকু তাকে ভুলে যাবে না, সে তাকে অনেক ভালোবাসে। এদিকে আমাদের জায়নাকে দেখানো হয়, সে রিকুর লেখা সিনেমার গল্পটা পড়েছে, আর সে এটা বুঝতে পারে এটা আসলে রিকু আর মিজুকির গল্প। সেদিন রিকু তাকে বলেছিল সে অন্য কাউকে ভালোবাসে, তখনই সে বুঝতে পেরেছিল সে কার কথা বলছে। এরপর সে আরো একবার মিজুকির কাছে গিয়েছিল, আর সে মিজুকির কাছ থেকে তাদের সমস্ত ঘটনা শুনেছিল। আর সে এখন জানে মিজুকি এখন তার থেকে দূরে চলে গিয়েছে, এজন্য রিকু এখন সবসময় মনমরা হয়ে থাকে।
এজন্য সে রিকুর কাছে যায় আর তাকে বলে সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো হাল ছেড়ে দেয় না। সে শেষ পর্যন্ত চেষ্টা করে, নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার চেষ্টা করে। তোমার চুপ করে বসে থাকা উচিত না, তোমারও মিজুকির কাছে যাওয়া উচিত, তাকে বোঝানোর চেষ্টা করা উচিত, নিজের সবটুকু শক্তি দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত। জায়নার মুখে এসব কথা শুনে রিকু অনেকটা সাহস ফিরে পায় আর সে আরো একবার মিজুকির কাছে যেতে শুরু করে। এবার সে সরাসরি সিনেমা হলের ভেতরে চলে আসে। সে চিৎকার করে তার ভালোবাসার মানুষ মিজুকিকে ডাকতে শুরু করে। এরপর সে উপরে গিয়ে মিজুকির সামনে দাঁড়িয়ে বলে, চলো আমার সাথে বাসায় চলো, আমার তোমাকে ছাড়া থাকতে একদমই ভালো লাগে না। মিজুকি বলে, বাসায় গিয়ে কি হবে, আমি তোমাকে অন্য সবার মতো ভালোবাসতে পারবো না, আমরা একে অপরকে কখনো ছুঁয়ে দেখতে পারবো না, এমন ভালোবাসার কোনো মানে হয় না। তোমার এমন কাউকে ভালোবাসা উচিত যাকে তুমি সম্পূর্ণভাবে নিজের মতো করে আপন করে পাবে। আমাকে ভালোবাসলে তুমি কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। রিকু বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি শুধুমাত্র তোমার সাথে থাকতে চাই, সারা জীবন থাকতে চাই। মিজুকি বলে, তোমার মুখের এই কথাটা আমার জন্য যথেষ্ট, আমার এর চেয়ে বেশি কিছু লাগবে না, এখন আমার কাছে আসো, আমাকে জড়িয়ে ধরো। রিকু আস্তে আস্তে মিজুকির দিকে আগায়। সে খুব ভালো করে জানে সে যদি মিজুকিকে জড়িয়ে ধরে সে তাকে হারিয়ে ফেলবে, সে তার সামনে থেকে অদৃশ্য হয়ে যাবে। এরপর কাহিনী আবার বর্তমান সময় ফিরে আসে। বৃদ্ধ রিকু গল্প বলা বন্ধ করে দেয়। নার্স ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, এরপর কি হয়েছিল, আপনি কি তাকে টাচ করেছিলেন? বৃদ্ধ রিকু বলে, আমি তাকে টাচ করিনি, কারণ আমি তাকে হারাতে চাই না। কান্না চেপে রেখে আমি তাকে বলেছিলাম, আমি তোমাকে ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। তারপর থেকে আমি আর মিজুকি সারা জীবন একসাথে ছিলাম। আমরা বিয়ে করেছি একে অপরকে টাচ না করে। আমি যখন বাইরে আমার কাজে যেতাম তখন আমি গ্লাসের উপর থেকে আমার স্ত্রীকে কিস করে যেতাম। যখন আমরা কোথাও বেড়াতে যেতাম তখন রুমালের মাধ্যমে আমরা একে অপরের হাত ধরে হেঁটেছি। এইভাবে আমরা সারা জীবন একসাথে থেকেছি। নার্স বলে, এখন মিজুকি কি আপনার সাথে নেই? বৃদ্ধ রিকু বলে, মিজুকি এখনো আমার সাথেই রয়েছে। তখনই এখানে মিজুকি চলে আসে। সে এখনো আগের মতোই আছে, তার রিকুর মতো বয়স বেড়ে যায়নি, কারণ সে একজন সিনেমার ক্যারেক্টার। তার বয়স বেড়ে যায়নি দেখে হসপিটালের নার্সরা তাকে তার নাতনি ভাবে। আর সেদিন রিকু তার সামনে থেকে পড়ে যাচ্ছিল দেখেও সে তাকে ধরেনি, কারণ তারা একে অপরকে কখনই টাচ করতে পারবে না। এভাবেই তারা সারা জীবন একে অপরকে টাচ না করে সারা জীবন পার করেছে। তারা একে অপরের ভালোবাসা পেয়েছে, একে অপরকে সবসময় খুব কাছ থেকে দেখেছে। কিন্তু একটাই আফসোস, তারা একে অপরকে ছুঁয়ে দেখার সুখ কোনোদিনই পায়নি। এরপর বেশ কিছু মাস পার হয়ে যায়। বৃদ্ধ রিকু আগের থেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। মিজুকি তার কাছে ছুটে আসে। রিকু তাকে বলে, আমার তোমাকে ছুঁয়ে দেখার সময় হয়ে গিয়েছে, আজকে আমি তোমাকে ছুঁয়ে দেখতে চাই। তার আগে আমাদের লাইফের সুন্দর মুহূর্তগুলোর কথা তুমি আমাকে আরো একবার বলো। মিজুকি বলে, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমার কাছে অনেক বেশি সুন্দর ছিল। তুমি আমাকে খুঁজে বের করেছো, সারা জীবন ছুঁয়ে দেখতে পারবে না জেনেও আমাকে তোমার সাথে রেখেছো। আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছো তুমি, আমাকে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তুমি উপহার দিয়েছো, এজন্য আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। রিকু বলে, এবার আমি তোমাকে ছুঁয়ে দেখতে চাই। রিকুর শেষ নিঃশ্বাস ঘনিয়ে আসছে। মিজুকি রিকুর বুকে মাথা রাখে আর সাথে সাথে মিজুকি রিকুর কাছ থেকে অদৃশ্য হয়ে যায়। আর বৃদ্ধ রিকু সারা জীবনের গভীর আফসোস কাটিয়ে মনের গভীরে একটা প্রশান্তি নিয়ে মারা যায়। সে সারা জীবনে এই একবারই মিজুকিকে ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছিল। আর এখানে এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সত্যিকারের ভালোবাসা কোনো নিয়ম, কোনো সীমা বা কোনো রং মানে না। কখনো কখনো সবচেয়ে মূল্যবান জিনিসটি পাওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হয়। ভালোবাসার রং যে শুধু কল্পনার জগতই থাকে তা নয়, বরং সেই রং আমাদের জীবনকেও রাঙিয়ে তুলতে পারে। এই গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখে দিও। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, ধন্যবাদ।